এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বিপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর। পাভেল, আমি ভাই জানতে চাচ্ছি যে এই যে ভোটের যে মন্ত্র, সেই মন্ত্রটা তো বলছিল যে ফেব্রুয়ারিতে ভোট আসবে, ভোট আসছে, এবং সেই জায়গা থেকে আবার নানা জায়গা থেকেই আমরা গত কয়েকদিন যাবৎ বা বিভিন্ন সময় শুনি যে শঙ্কা আছে, আবার বলতে শঙ্কা নেই। এই যে একটা দোটানা অবস্থা, সেই জায়গা থেকে মন্ত্রটা একটু এখন ধীর লয়ে চলছে কিনা? হ্যাঁ, ধীর লয়ে না বলা যায় যে ওটা মোটামুটি নিষ্প্রভ হয়ে যাওয়ার মতন জায়গায় গেছে। এই দোলাচল সৃষ্টি করবার চেষ্টা হয়েছে, বিশেষ করে এই দেশকে যারা একটু স্থিতিশীলতার জায়গায়, যাদের একটু অন্যরকম অবস্থান দেখেন, যারা সবসময় মনে করেন যে বাংলাদেশ যেন সবসময় একটা অনিশ্চয়তার রণভূমি হয়ে থাকে, তারা এরকম চিন্তা করেছিল যে ফেব্রুয়ারির নির্বাচনটাকে অনিশ্চিত করা যায় কিনা, এবং সেই ফাঁদে কিছু রাজনৈতিক দলও পড়েছিল। কিন্তু দেখা যাচ্ছে জনগণের প্রত্যাশা যত বেশি নির্বাচনমুখী হচ্ছে, জনগণ যত বেশি করে চাইছে যে নির্বাচনের কোনো বিকল্প নেই, ততই কিন্তু সেটা স্তীমিত হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে সময় আরও যত বেশি গড়াবে, জনগণের এই প্রত্যাশা, নির্বাচন কেন্দ্রিক এই প্রত্যাশা যত বেশি সোচ্চার হবে, তাদের শব্দ আরও বেশি মৃয় হয়ে যাবে, আরও বেশি মৃয়মান হবে, এবং এটা একসময় থাকবে না। এটা কি এরকম যে রাজনৈতিক দলগুলো এই যে তাদের যে মাঠ জরিপ আছে, তাদের যে কর্মীদের যে উপস্থিতি, কর্মীদের যে সক্রিয়তা, সেগুলি বিবেচনায় একবার মানে এক কদম এগিয়ে যায়, আবার এক কদম পিছিয়ে আসে, এরকম ঘটনা হচ্ছে? এটা ঠিক, কারণ কোনো জরিপ খুবই অতিশয়োক্তি করেছে, কাউকে কাউকে এত বেশি উচ্চতার জায়গায় নিয়ে গেছে, যেটা অতীত ইতিহাস বা নির্বাচনের যে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, বিভিন্ন নির্বাচনের দলভিত্তিক যে সমীক্ষা, যেটাতে কোন দলের ভোট কত প্রাপ্তি ছিল, কত শতাংশ ছিল, সেই বিবেচনাতে উল্লম্ফনটা বলতে পারি যে একটা জিওমেট্রিক উল্লম্ফনের চাইতেও বেশি মাত্রার উল্লম্ফন দেখানো হয়েছে। ফলে সেটা তাদেরকে কখনো কখনো উৎসাহী করেছে, কিন্তু মাঠ পর্যায়ে যখন তারা বাস্তবতাটা দেখেছেন যে ব্যাপারটা এত বেশি সুখকর নয়, তখন হয়তো তাদের মনে হয়েছে যে না, সময়টাকে আরও বেশি পিছিয়ে দিলে, আরও বেশি তাদের পক্ষে যদি সুসময় নিয়ে আসা যায়, সেই চেষ্টা থেকে কেউ কেউ নির্বাচনকে বিলম্ব। সেই জায়গাতে বিএনপিরও কি কখনো এরকম দ্বিধা তৈরি হয়নি যে আচ্ছা ভোট আর একটু সময় নেই, এরকম মনে হয়েছিল কখনো? বিএনপি পরীক্ষার ভালো ছাত্রের মতন আচরণ করতে চায়, যে পরীক্ষার সময় মতো হয়ে যায় ভালো, পরীক্ষা বিলম্বিত করলে ভালো ছাত্রের কোনো সুবিধা হয় না। আচ্ছা, মানে কোনো অসুবিধা হয় না? না, মানে পরীক্ষা বিলম্বিত হলে ভালো ছাত্ররা তাতে বাড়তি কোনো সুবিধা পায় না, শিক্ষা জীবন থেকে সময়টা চলে যায়। ফলে একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি দেশ পরিচালনার দায়িত্বে আসে, বিএনপি মনে করেন যে সেই সুযোগটি একটা নির্বাচিত দলে থাকবার কথা উচিত। এখানে তো মাঠ জরিপের কথা কেন, অতীত ইতিহাসে বাংলাদেশের মানুষের জন্য, এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া এই দেশের জন্য যে যুগান্তকারী কাজগুলো করেছেন, তার ইতিহাস চর্চা যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে সেই জায়গায় তাদের খাতায় খুব বেশি নেতিবাচক জিনিস নেই, বরং ইতিবাচক জিনিসের সংখ্যা বেশি। তো সুতরাং আমাদের পক্ষ থেকে মনে হয় যে নির্বাচন পেছানোর কোনো চিন্তা কখনোই বিএনপির মাথায় আসেনি কখনো। তারপরে যে আরও কিছু বিষয় ছিল যে কাজ করে যে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনমুখী বা নির্বাচনে অংশ নেবে বলে আমরা দেখছি, তারাও এই যে তাদের যে জোট কারা হবে, তাদের সঙ্গী কারা হবে, ভোটের মাঠে সঙ্গী কারা হবে, সেগুলো তো এখনও আছে, নানারকম কথা আছে মাঠে। এই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও তো একটা বিষয় কাজ করছে যে ভোটের সময়টা কখন হতে পারে, হলে তাদের জন্য সুবিধাজনক, বা এই যে যতটুকু সময় আছে, আজকে আমরা অক্টোবরে আছি, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, এই সময়ের মধ্যে জোটের সঙ্গে তাদের যে এক ধরনের রসায়ন, সেই রসায়নটা কতটা কার্যকর হবে, সেগুলো তো অনেক সময় বিবেচনায় নিচ্ছে। সেটাও আছে। তবে এমনিতে গত এক বছর আগে আমরা যদি অগাস্টে ফেরত যেতাম, তাহলে বোধহয় এই কথাটা এইভাবে বলা যেত যে পুরো দেশের সবাই মিলেই তো স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সেখানে যে ঐক্যের বাতাবরণটা পুরো অগাস্ট পর্যন্ত ছিল, পরবর্তীতে সেটা কি কারণে এটা বিচ্ছিন্ন হয়েছে না হয়েছে, বা সেটা দূরত্বটা তৈরি হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু বিএনপি বরাবরই কিন্তু তার জায়গাতেই কিন্তু ছিল, বরাবর যে জায়গাতেই ছিল এখনও সে জায়গাতেই আছে। ফলে একটা ঐক্যবদ্ধভাবে যদি দেশ পরিচালনাটা করা যেত, তাহলে অন্তত এই পরিস্থিতিতে, যেখানে বলতে গেলে যে ষড়যন্ত্র বলতে আমরা যেটা দেশের ভেতরে বা বাইরে থেকে যেগুলো হয়, যারা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় না, তাদেরকে সক্রিয় করার সুযোগটা থেকে যায়। তো আমাদের উচিত ছিল সেই ঐক্যটাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে
একটা ঐক্যবদ্ধ নির্বাচনের দিকে যাওয়া, পরস্পরের প্রতি বিশোধগারণ না করে দূরত্বটাকে কমিয়ে রেখে যতটুকু যাওয়া যেত, প্রতিদ্বন্দ্বিতামূলক হতেই পারতো সেটা, কিন্তু সবার যদি লক্ষ্য একটাই হতো যে আমরা দেশটাকে গড়তে চাই, দেশের যে বর্তমানে যে অবস্থা হয়েছে সেখান থেকে উত্তরণটা দরকার, তাহলে আপনি যে রসায়নের কথা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যে জোটের যে প্রসঙ্গটি আছে সেটা হয়তো এত বেশি প্রকট হয়ে উঠতো না, কারণ এখানে জয় পরাজয়ের চাইতে মনে হতো অগ্রাধিকারে থাকতো যে দেশটাকে কীভাবে করা দরকার বা করা যায়। এটা আছে, তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছে তারা জাতীয় সরকারের ব্যাপারটা তাদের কমিটমেন্ট, এটি তাদের অঙ্গীকার জাতির প্রতি, এবং সেখানে নির্বাচনের ফলাফল খুব বেশি প্রাসঙ্গিক নয়। সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবার ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব তার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বিবিসি ইন্টারভিউ যখন দিয়েছেন তখনও কিন্তু তার ভেতরে কিন্তু বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ এই কথাটি উচ্চারিত হয়েছে, যেটার মধ্যে দিয়ে উনি কিন্তু বৃহত্তর জাতীয় ঐক্যের কথাটি বোঝানোর চেষ্টা মানে এককভাবে সরকার গঠন করবেন না বা পরিচালনা করবেন, এটা করতে উনি কখনোই চাননি, এবং এটা উনি মনেও করেন যে বাংলাদেশের জন্য ভবিষ্যতের ক্ষেত্রে এটা অপরিহার্য, কারণ বিভাজন নিয়ে, বিভক্তি নিয়ে সামনের দিকে তো এগোনো যায় না, কারণ আমার অর্থনীতির বর্তমানে যে অবস্থা, ভবিষ্যতে যে চ্যালেঞ্জ আছে, কর্মসংস্থান, তার মানে কি এইটা বাবুল ভাই যে সংসদে বিরোধী দল রাখাটা একটু অস্বস্তিকর মনে করছে বিএনপি? ঠিক এই অর্থে নয়, বিরোধী দল তো অবশ্যই থাকবে, কারণ বিরোধী দল হলো একটা রাষ্ট্রের অত্যাবশ্যকীয় একটা অনুষঙ্গ। সংসদে বিরোধী দল না থাকলে তো এটাকে বলে সংসদ বলা যাবে না। তবে বিরোধী দল মানে কিন্তু মাঠে একটা, যেটা আমরা সরকার অংশ করে নেওয়া, হ্যাঁ, মানে সহিংস বিরোধিতা নয়, সহিংস বিরোধিতা নয়। তারা যেহেতু স্থায়ী কমিটিগুলোতে সরকারি বিরোধী দল সবাই মিলে থাকে, তো ফলে মতামত দেওয়ার সুযোগটা তো সকল ক্ষেত্রে থাকছে। বিরোধিতার ক্ষেত্রে আমরা সহিংসতাকে বুঝি, আমরা মারদাঙ্গাকে বুঝি, আমরা সবসময় একজন আরেকজনের চরিত্র হননকে বুঝি। বিরোধিতার এই পর্বগুলোকে বাদ রেখে আমরা যদি গঠনমূলক বিরোধিতার কথা বলি, তা সেক্ষেত্রে কিন্তু সংসদীয় পদ্ধতিতে কিন্তু হাজার রকম সুযোগ রয়েছে। আমরা বিরোধিতা বলতে প্রচলিত যে বিরোধিতা দেখেছি, যে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিরোধিতা, বিএনপি এরকম বিরোধিতাকে মনে করে না যে বাংলাদেশের জন্য খুবই জরুরি। বিরোধী এবং সরকার দুই পক্ষের জন্য একটা সহ অবস্থান, চমৎকার একটা পারস্পরিক সম্পর্কের জায়গা, এটা নিশ্চয়ই গড়ে তোলা সম্ভব, এবং এটাই বিএনপির প্রত্যাশা। এবং এই যে তাহলে এই যে ভোটের ক্ষেত্রে আমরা দেখলাম যে ভোটে যাওয়ার আগে যে জুলাই সনদে আমরা দেখলাম যে একটু দূরত্ব আছে, মতৈক্যে পৌঁছানো যাচ্ছে না, ঐক্যমত করা আছে, আবার পরবর্তীতে দেখলাম যে দর কষাকষির জায়গা থেকে সবাই এক জায়গায় যাওয়ার একটা চেষ্টা। সেই ক্ষেত্রে ভিতরের বিষয়টা কি, যে তারা যে ভোটে যেতে হবে তাই আমরা এখন একটা জায়গায় পৌঁছে আপাতত, এরকম কিছু? এইরকম কথাটাকে একেবারে পরিপূর্ণ শতভাগ ওই জায়গাতে নিয়ে আমি বলবো না, তবে এটা সত্যতা তো কিছু আছে, কারণ জনগণ কিন্তু এই ঐকমত্য কমিশনের পুনর মিটিং বা তাদের সভা প্রত্যেক দিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের একটা মিনি পার্লামেন্ট হচ্ছে প্রতিদিন, সেটা মনে হয় মানুষের কাছে এখন একটা ধৈর্যের একটা পর্যায়ে এসেছে। তারা মনে করছে যে এনাফ ইজ এনাফ, এখন বোধহয় একটা কোথাও সবাই মিলে একটা কনসেনসাসের কথা বলুক। বিএনপি যেহেতু সবসময় জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে, তারাও মনে করে যে ঠিক আছে, এটা দিয়ে যদি বিরোধিতার অবসান হয়, কারণ কোনো কিছুতে তো বিএনপি মনে করে না যে তার জন্য রাজনৈতিক কোনো পরাজয়ের জায়গা আছে, এই অর্থে তো বিএনপি সেই জায়গাটাকে দেখে না। তো সে কারণে যখন মনে হয়েছে, সবাই বলছে যে ঠিক আছে, গণভোটের মধ্যে দিয়ে জুলাই সনদের একটা বৈধতা নিতে তারা সবাই চান, বিএনপি ওখানে বিরোধিতা করেনি, খুব সানন্দেই বলেছে, কারণ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনমুখী হওয়াটা বেশি জরুরি। এখনো পর্যন্ত যদি আমরা সনদ, ঘোষণা, ঐক্যমত, নোট অফ ডিসেন্ট এগুলোর যদি এই বৃত্তের মধ্যে যদি ঘুরপাক খেতে থাকি, তাহলে কিন্তু নির্বাচনটা জনগণের প্রত্যাশার নির্বাচন আমরা হয়তো দেশ উপহার পাবে না। সেটার জন্যই বিএনপির পক্ষ থেকে এটা একটা ঔদার্যের জায়গা, তারা মনে করেছে যে এই জায়গাতে গিয়ে এটাকে সমাধান সহজে করে ফেলা যায়। এবং এই যে জুলাই সনদ, এই যে ভোট হলো, ভোটে যে রাজনৈতিক দল বিএনপি আসুক আর যারাই সরকার পরিচালনা বা সরকার চালানোর দায়িত্বে পাক, আপনার কাছে মনে হয় যে জুলাই সনদটা আসলে খুব কদর পাবে? জুলাই সনদের অনেক কিছু আছে যেটা আমরা জানি যে বিএনপি তার 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে পরিকল্পনার কথা বলেছে, তার মধ্যে আগে থেকেই ছিল। তো তার কাছে অগ্রাধিকার নিশ্চয়ই এটা আছে যে দুটোই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিবিসি ইন্টারভিউতে আপনি বলেছে, আপনি শুনেছেন যে তিনি জুলাই সনদের যে অংশটুকু বিএনপি গ্রহণ করেছে সেটার প্রতি তিনি যেমন যত্নশীল এবং দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ থাকতে চান, ঠিক তেমনিভাবে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কথাটি তিনি আগেই অনেক রাজনৈতিক দলের সাথে মিলে যে একটা অঙ্গীকার দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন, তিনি সেটাকেও বাস্তবায়ন করতে চান। তো এই জায়গাতে সমস্যার কিছু আছে বলে আমার মনে হয় না।
আর জুলাই সনদের যে মূল মন্ত্র তার সাথে তো বিরোধী। না, অনেক সময় তো দেখা যায়, আমরা 90 পরবর্তী আন্দোলনগুলোর পরবর্তী বিভিন্ন সময় দেখেছি যে অনেক রকম অঙ্গীকারনামা ছিল বিভিন্ন রকমভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে জোটবদ্ধ অঙ্গীকারনামা ছিল, কিন্তু পরে ক্ষমতার তো একটা তাপ আছে, ওই তাপে বাষ্প হয়ে যায় সেগুলো। এইটার ব্যাপারে ওই যে আমি আবার আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে রেফার করে উনি বলেছেন যে দেখেন এই ঠিক থিওরিটিক্যাল পর্বে যদি এই কথাটি বলা হয় তাহলে উত্তর তো আমি দিতে পারবো না। তা আমাকে বিশ্বাস করুন, অতীত অভিজ্ঞতাতে আমি যে কথাগুলো বলেছি সেখান থেকে আমি কখনো বিচ্যুত হইনি বা আমার দল হয়েছে এরকম উদাহরণটা খুব বেশি নাই। তবে উনি বলেছেন যে ভুল ত্রুটি যে অতীতে কখনো হয়নি তা নয়, সেটাকেও তিনি অ্যাডমিট করেছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা শতভাগ শুদ্ধতা নেই, হয়তো সবাই রাষ্ট্র পরিচালনা করতে পারে না, সেই ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা হয়েছে। সেই ভুলভ্রান্তি বা বিচ্যুতি বা আপনি যদি মনে করেন যেটা যে অঙ্গীকার থেকে বিচ্যুত হয়ে যাওয়া, সেগুলো সব কিছু মিলে যদি কথাটা এরকম হয় তবে সেটা অভিজ্ঞতা, নিশ্চয়ই আগামীতে সেটি হবে না বলে তো উনি তো অন্তত অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং বলেছেন যে আমাকে সুযোগ না দিলে তো আমি প্রমাণ করতে পারবো না। তো এটি প্রমাণিত হওয়ার জন্য সেই সুযোগের অপেক্ষা তো আমাদের করতেই হবে এবং বিশ্বাসটা রাখতে হবে উনি যেটা বলছেন। কারণ আমরা কিন্তু তার দেখে তার অভিব্যক্তির মধ্যে কিন্তু প্রচলিত রাজনীতিবিদরা যেরকম দ্ব্যর্থবোধক কথা বলেন যে ফিরে যাওয়ার একটা সুযোগ রেখে বাক্য চয়ন করেন বা শব্দ চয়ন করেন, উনি কিন্তু তা করেননি। উনি তার অন্তর দিয়ে যেটা বুঝেছেন, যেটা মনে হয়েছে তার কথা, সেটি কিন্তু দ্বিধাহীনভাবে বলেছেন। তো ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের মানুষও আমার মনে হয় আমার মতন বিশ্বাস করেন যে উনি ওনার অঙ্গীকারের জায়গা থেকে সরে যাবেন না। হ্যাঁ, অঙ্গীকার জায়গা থেকে সরে যাওয়া, এবং অনেক সময় তো এটা আমরা দেখেছি যে যে রাজনৈতিক দলটি নেতৃত্ব দেন সে আবার যে আপনি জাতীয় সরকারের কথা বললেন, তো তা সরকারের যারা সঙ্গী বা বান্ধব তাদের কারণে অনেক সময় কিন্তু ওই যে মূল যে রাজনৈতিক দল বা প্রধান রাজনৈতিক দলকে একটু জড়সড় থাকতে হয়। হ্যাঁ, সেটা কোনো কোনো ক্ষেত্রে সত্যি যে আমরা দেখেছি যে কখনো কখনো ছোট দল, আমরা 4 দলীয় জোট সরকারের সময় সেরকম ছিল যে যারা মিত্র দল বা আমরা বলি যে জোট সঙ্গী, তাদের হয়তো বলা কিছু কিছু তাদের কমিটমেন্ট হয়তো তাদের পর্যায়ে হয়তো দলীয় পর্যায়ে সাংঘর্ষিক হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক হতেই পারে। আবার কেউ কেউ মনে করেন যে আমার এজেন্ডা যদি আমি বাস্তবায়ন করতে না পারি তাহলে জোটে এসে আমার প্রশ্নবিদ্ধ হয়, ফলে জোট ছেড়ে বরং চলে যায়। সেই ক্ষেত্রে একটা ব্যালেন্সের প্রশ্ন আছে আর কি। তো সেই ব্যালেন্সের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে এরকম যে জনগণ যেটাতে উপকৃত হয়, মানুষের যেন ক্ষতি না হয়, এমন ব্যাপারটি যদি সেটি অঙ্গীকারের মধ্যে যদি নাও থাকে তাহলে দল হিসেবে বিএনপি সেটা গ্রহণ করবার ঔদার্য আছে। আমার মনে হয় যে সেখানে সেটা মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের ভিতরে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, অনেক সময় তো আছে যে ওই যে চলে গেলাম ছেড়ে গেলাম, সেটাও তো অনেক সময় দলকে তখন মাঝপথে একটু অস্বস্তিতে ফেলে যায়। সেটা হয় অনেক ক্ষেত্রে যখন দুর্বল সরকার হয়, যখন তার সংখ্যাগরিষ্ঠতার সংকট থাকে, যখন মনে হয় যে জোট সঙ্গে চলে গেলে তার আস্থা সংকট তৈরি হবে বা আস্থা ভোটে জনগণের কাছে, তখন সেই বলতে গেলে যে কম শক্তিশালী জোট সঙ্গী তিনি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাকমেলিংয়ের মতনও কোনো জায়গায় ইতিহাস দেখেছে আমার রাজনীতির, সেখানে অনেক জায়গায় এই ঘটনাটা ঘটে। তবে আমার মনে হয় যে আগামী নির্বাচন ঠিক সেরকম নির্বাচন হতে যাচ্ছে না, যেখানে দোদুল্যমানতা থাকবে, সেখানে স্পষ্ট একটা সংখ্যাগরিষ্ঠতা সম্ভবত বিএনপির পক্ষে থাকবে, এরকম মার্জরিপ যেমন বলছে এবং দল হিসেবে আমাদের প্রত্যাশাই তাই। আমার মনে হয় না সেক্ষেত্রে শুধুমাত্র সরকার টেকানোর জন্য কোনো অনৈতিক কোনো চাপের খাতে নত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে, এরকম মনে হয় না। আর হচ্ছে যে ভোটের আমরা মন্ত্রের কথা বলছিলাম, সেই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী। সেই জায়গা থেকে ওই যে আমরা একটা কথা বলি যে মাঠ সমান হওয়ার বিষয়, লেভেল প্লেইং একটা বিষয় আমরা শিখেছি বা মুখে মুখে আমাদের চলে। সেই জায়গায় মাঠটাকে আপনারা কতটা মানে সেই পিচ খেলা, সেই পিচটা কীভাবে দেখছেন? আমরা কিন্তু এই জায়গায় দেখেছি যে একটা সময় সেটাই বলা হতো যে পিচ যদি আমার পক্ষে না হয় তাহলে সেটাই অসমান পিচ, বা সেটাই আমি বলি যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি। তো আমরা এই দেখেছি যে 5ই আগস্টের পর বিশেষ একটি রাজনৈতিক দল যারা নিজেদেরকে সৎ রাজনীতি বা একেবারে সৎ মানুষের শাসন চাই এরকম বলে কথা বলেন, তারা কিন্তু দখলদারিত্বের দিক দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা সবাই জানি যে আমাদের দিকে আছে, সেটা যদি আমি সত্যিকার অর্থে আনুপাতিক সংখ্যার দিকে যদি আপনি বলতে চান তাহলে সেই জায়গায় বলবো যে একটা বটবৃক্ষের সাথে আপনি একটা তৃণের তুলনা করছেন। যদি হিসেবের দিকে যাই তো আমি মনে হয় যে সেই বিতর্কে যদি আমি নাও যাই তাহলে আমার এক্ষেত্রে কিন্তু মাঠের অমসৃণতার চাইতে আমরা মনে করি যে দর্শকরা যদি সজাগ থাকে তাহলে ঠিক সেক্ষেত্রে মাঠের ভেতরে যদি কোনো কারসাজি সেটি মাঠকে অমসৃণ রেখে কিংবা আম্পায়ার রেফারি তারা যদি পক্ষপাতিত্বের জায়গায় যায় তাহলে সেক্ষেত্রে জনগণের যে সজাগ দৃষ্টি আগামী নির্বাচনের জন্য থাকবে
সেখানে এটা আমার মনে হয় যে এটা একটা অনুষঙ্গ হতে পারে। না, সেটা তো যে কিন্তু সেটা- মাঠে আসার আগেই পাভেল ভাই আপনাদের নেতাও কিন্তু সেটা সাক্ষাৎকারে বলেছেন যে অনেককে বহিষ্কার করতে হচ্ছে, দল থেকে পা দিতে হচ্ছে। তা সেই জায়গাটা তো একটা স্বীকৃত একটা ঘটনা ঘটছে একের পর এক। না, সেটা ঠিক। তবে এর মধ্যে কিন্তু উনি এই ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করেছেন যে দুই ভাইয়ের ভেতরে দেখা গেল যে এক ভাই এক দল করেন, আর এক ভাই আর এক রাজনীতি করেন। তো গত 17 বছর যে দলটি সরকারের আনুকূল্য পেয়েছে সেই ভাইটি হয়তো তার ব্যবসাটাকে, প্রতিষ্ঠানটাকে দেখাশোনা করতেন। তো তিনি চলে গেছেন, যখন তার সেই বিএনপিপন্থী কোনো ভাই যদি সেই ব্যবসা পরিচালনার দায়িত্বটি নেন, সেটা হয়তো পত্রপত্রিকাতে সেটা দখলদারিত্বের জায়গায় এসেছে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কিন্তু এই 7,000 বহিষ্কার হয়েছে। এমনকি উনি এটাও দুঃখের সাথে বলেছেন যে এমন নেতা কর্মীকেও তাকে বহিষ্কার করতে হয়েছে যে যার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, বছরের পর বছর জেল খেটেছেন, তার পরিবার বিচ্যুত হয়েছেন, বিচ্ছিন্ন হয়েছেন উনি। তারপরেও করতে হয়েছে শুধুমাত্র পারসেপশনের জন্য। উনি কিন্তু এটা বলেননি যে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে কাউকে বহিষ্কার করা, সবাইকে বহিষ্কার করা হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগে শুধুমাত্র একটা অভিযোগ উত্থাপিত হয়েছে, সেক্ষেত্রে নিরপেক্ষতার মাধ্যমে সেই সত্যটা যেন উদ্ঘাটিত হতে পারে, সেজন্য কিন্তু তাকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সবাইকে সমানভাবে অভিযুক্ত করা যাবে এটাও কিন্তু উনি বলেননি। তবে তারপরেও বিএনপির বার্তাটা পরিষ্কার যে তারা কোনো জায়গাতে, কোনো অবস্থাতে শৃঙ্খলা বিরোধী এই কাজ থেকে আমরা একটু পারবে বিরতিতে যাব, ফিরে এসে এই মাঠের মাঠ নিয়ে একটু পর্যালোচনা করব। মাঠের মাটি নিয়ে বা এই দর্শকদের কথা বলছিলেন, সব কিছু নিয়ে একটু বিস্তারে যাব আলোচনায়। দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে। ফিরে এলাম এখন প্রকাশ্যে। পাল ভাই মাঠের পরিস্থিতি নিয়ে বলছিলাম যে একটা তো গেল যে দলের যারা ত্যাগী নেতা, যেটা আপনারা বলছেন, তারপর একই পরিবারে একাধিক রাজনৈতিক দলের মতের মানুষ থাকার একটা বিষয় আছে। এবং আমি সাক্ষাৎকারে দেখলাম যে বলেছে যে অনেকের জমি নিয়েও বিষয়গুলো আছে। কিন্তু তারপরেও কিন্তু ধরেন যে এরকম শোনা যায় যে যেই দলটি চলে গিয়েছে ক্ষমতা থেকে, তাদের যে ব্যবসায়িক যে জায়গাটা, ধরেন যে চাঁদাবাজি নানা কিছু, সেইটা আবার এই যে বিএনপি কর্মীরা বা নেতারা সেই জায়গায় একটা দখলদারিত্বের জায়গা আছে, এই অভিযোগগুলো আসছে। সেটা একটা বিষয়, সেটা একটা কথা বলবো। পাশাপাশি কিন্তু যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেই জায়গা থেকে আপনারা ভোটে যেতে কতটুকু আপনারা মনে করছেন যে ভোট বা মাঠ ঠিকভাবে থাকবে? আমি দুটো মিলিয়ে বলি। আপনি যেটা বলছিলেন যে এরপরেও অভিযোগ একেবারে শতভাগ বলবো যে খণ্ডন করা যাবে এমন নয়, এটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় অভিযোগের সত্যতা রয়েছে। সেই জায়গাতে যে বিষয়টি তার সামনে এসছে, উনি সঙ্গে সঙ্গে সেখানে উনি দলীয় শৃঙ্খলার যে গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে সেটার মাধ্যমে তার ব্যবস্থাটা উনি নিয়েছেন। এবং এটাও সাথে সাথে বলেছেন যে অপরাধী, এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা দেখেন, আইন প্রয়োগকারী যারা সংস্থা আছে, এটা তাদের কাজ বিচারিক ব্যবস্থা নেওয়া, তাৎক্ষণিকভাবে সেটাকে প্রতিরোধ করা এবং আইনকে প্রতিষ্ঠিত করা। সেক্ষেত্রে উনি কিন্তু বলেছেন যে আমি তো এরকম করতে যাইনি যে কাউকে ছাড়িয়ে আনার জন্য কোথাও তদবির করেছি। তো সেই কথাটি যখন উনি বলেছেন, তখন এর মধ্যে দিয়ে কিন্তু এটা স্পষ্ট যে এদের প্রতি তার কোনো আনুকূল্য নেই এবং উনি মনে করেন প্রশ্রয় নেই এবং এটা দলের জন্য এটা কোনো সম্পদ নয়, দলের জন্য একটা বোঝা, এবং উনি কেন জেনে শুনে একটা বোঝা বহন করবেন। তো এই জায়গাতে তার অবস্থানটা খুব পরিষ্কার, যিনি দলের জন্য মঙ্গলজনক নন। কারণ উনি বলেছেন যে আমার তো দলের সমর্থনের চাইতে গুরুত্বপূর্ণ জনসমর্থন। দলের ভেতরে কার সমর্থন রয়েছে, দল কাকে ভালো বলে, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ যে জনগণ কাকে ভালো বলে। উনি সেই বিবেচনাটাকে দলের চাইতে অগ্রাধিকারে রাখতে চান। তার বিবেচনাতে কিন্তু এই মুহূর্তে দলের চাইতে দেশের স্বার্থটাকে বড় করে দেখাটা দরকার। এবং আগামী দিনে সেটাই একটা প্রশ্ন অবশ্যই আছে যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যে প্রশাসনটি গত 17টি বছর ধরে একটা স্বৈরাচারের প্রশ্রয়ে তাদের সহযোগী হিসেবে গড়ে উঠেছে, তাদের কাছ থেকে ঠিক প্রকৃত জনসেবা এবং নির্বাচনের সময়টাতে তার কাছ থেকে নিরপেক্ষতা পাওয়া কিংবা একটা লেভেল প্লেইং ফিল্ডের রেফারি হওয়ার যোগ্যতা তাদের আছে কিনা, সেই প্রশ্ন অবশ্যই আছে। তো ঘুরে ফিরে আবার ওই সেই আগে একই জায়গায় যায় যে এখানে দর্শকদের ভূমিকা অনেক বড়। তারা মাঠের মধ্যে কোনো অনিয়ম যদি সহ্য করবেন না, এরকম প্রত্যয় যদি তাদের ভেতরে থাকে, তাহলে এরকম কুটচিন্তা যদি কারোর মধ্যে থাকেও, তাহলে সেটা বোধহয় আর তিনি বাস্তবায়িত করতে পারবেন। আমরা সেই আশা বা সেই শক্তিতে থাকতে চাই, কারণ এই মুহূর্তে যদি লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যায়,
তাহলে তো আমরা সামনের দিকে এগোতেও পারবো না, নির্বাচনটা তো অনুষ্ঠানও করা যাবে না। তো এই বাস্তবতা মেনেই সামনের দিকে যেতে হবে। মানে বর্তমানে যে অবস্থা আছে, আমলাতন্ত্রে মাঠ পর্যায়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই জায়গাটাকে মেনে নিয়ে আপনারা আমলে নিয়ে মানে ভোটে যাচ্ছেন। বললাম যে জনগণটাকে বা যারা দর্শকের জায়গায় আছে, হ্যাঁ, মানে থার্ড আম্পায়ারের দিকে তাকিয়ে থার্ড আম্পায়ার এই জায়গায় নিরপেক্ষতাটা নিশ্চিত করবেন, সেই ছাড়া তো প্রত্যাশা করা কিছু না। হ্যাঁ, তাদের কাছে একটা বার্তা গেছে যে স্বৈরাচারের দোষর হয়ে যে খুব বেশি ভবিষ্যৎটাকে নিরাপদ করা যায় সেরকম নয়, কারণ তারা তো পতিত স্বৈরাচারের যে সহযোগীগুলো যারা দেশে রয়ে গেছেন তাদের পরিণতি তো তারা দেখছেন। ফলে আমার মনে হয় শিক্ষা নেওয়ার মতন যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে। একটা বিষয় পাল ভাই, আপনার মতামত কি, আপনার যে ভাইস চেয়ারম্যান সাহেব এই বিষয়টা কতটুকু পর্যবেক্ষণ করছেন, দেখছেন, তারও একটা অবস্থান থাকতে পারে যে এই যে আসলে তো 300 আসনে বিভক্ত বাংলাদেশ, তাই না? এই 300 আসনে বিভক্তের জায়গা থেকে আমরা 5ই আগস্টের পর থেকেই দেশ একসময় ভোটের কাছে যাবে, সেই রকম তো একটা লক্ষ্য নিয়ে সবাই এসছে যে ভোটে আমরা যাব, অন্তর্বর্তী সরকার যখনই ভোট দেখ ভোটেই আমরা যাব, এটাই তো ব্যাপার। সেইটা করতে যে ওই আসনগুলোতে বা জেলাভিত্তিক জায়গাগুলোতে কে সবুজ সংকেত পাচ্ছেন, একাধিক মানুষ নেমে পড়ছেন যে আমাদের আশীর্বাদ আছে, আমাদের দিকে চোখ পড়েছে, চোখ আছে, এই কথা বললে যে মাঠে চলে যাওয়া, সেটাও একটা দ্বন্দ্বের তৈরি করেছে কিনা, মানে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব। হ্যাঁ, এটা বলাই যায়, কারণ রাজনীতিতে এগুলো খেলা আছে, হ্যাঁ, রাজনীতিতে এই খেলাগুলো থাকে। আর দল হিসেবে বিএনপি এত বেশি বড় দল যে 300 আসনে প্রত্যেকটা জায়গায় 10-12 জন, আমরা যেটাকে আপাত দৃষ্টিতে যাদেরকে যোগ্য বলি আর কি রাজনীতিতে, তারা এরকম প্রার্থী আছেন। এই ভালো যে সমস্ত ক্রিকেট দলের যেরকম একটা বেস্ট 11 বা শ্রেষ্ঠ একাদশ নির্বাচনের যে সমস্যাটা থাকে, বিএনপিরও সেই সমস্যা আছে। তবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু যেখানে চ্যালেঞ্জ থাকে সেটা একটা অপরচুনিটি জন্ম দেয়। ফলে বিএনপির জন্য কিন্তু বেশ শ্রেষ্ঠটি বেছে নেওয়ার সুযোগও কিন্তু আছে। আর সেই জায়গায় যদি বিচারের মানদণ্ড এটা হয়, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, যে ওই এলাকার সকল জনগণ যারা আছেন, যেমন তরুণ, নারী, মুরব্বী, প্রবীণ, কৃষক, শ্রমিক, সবাই যারা আছেন, তাদের প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য মানুষ কোনটি, তিনি ওই এলাকার সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারেন কিনা এবং সেই সমস্যাগুলোকে সমাধান করার সক্ষমতা তার আছে কিনা, এবং দলের নয় জনগণের সমর্থন তার প্রতি আছে কিনা। পারসেপশন ওয়াইজ যদি কোনো ব্যক্তি এমনও হয় যে তার সাংঘাতিক রকম দলের প্রতি আনুগত্য রয়েছে, দলের সব কর্মকাণ্ডে উনি অংশগ্রহণ করেন, কিন্তু তার ব্যাপারে পারসেপশন বা জনগণের কাছে ধারণাটা নেতিবাচক, সেটি কিন্তু সেই জায়গায় তার জন্যও নেতিবাচক। হ্যাঁ, ভোটাররাও তাকে চাচ্ছেন না, সেটা দল এটা এই ব্যাপারে সদয়। অন্তত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার বিবিসি ইন্টারভিউতে কিন্তু এই কথাটি বলেছেন যে তার নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে উনি এই কয়টি বিবেচনা রেখে কিন্তু উনি প্রার্থী মনোনয়ন দেন। মানে আমল নামাটা আসলে দলের কাছে না, জনগণের কাছে। উনি এটা পুরোপুরিভাবে জনগণের কাছে ছেড়েছেন, যে জনগণ যদি রায় দেয় তাহলে সে জনগণের বিবেচনাতে তিনি যদি যোগ্য হন তাহলে উনি যোগ্য, দলের বিবেচনা যোগ্য, এটা প্রথম বিবেচনা। সুতরাং যে এলাকা ভিত্তিক যে একটা নিজেদের মধ্যে যে এক ধরনের দ্বন্দ্ব চলছে, সেইটাও কিন্তু আপনি বলছেন যে এটা এক ধরনের পরীক্ষা, যে হ্যাঁ, অর্থাৎ তাকে জনগণের কাছ থেকে ভোট বা জনগণের কাছে, এতে একটা মানে আপনার দলের প্রতি সার্বিকভাবে সামষ্টিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়ছে না, বা এটা একটা ব্র্যান্ডিং করছে না আপনার প্রতিপক্ষ? এরকম করে মনে করার কারণ নেই, কারণ দল তো জনগণের জন্য কাজ করে, তাই না? তো ফলে জনগণ যে দলকে বা যে ব্যক্তিকে মনে করছে যে ওই ব্যক্তিটি ওই দলের জন্য উপযুক্ত মানুষ, সেটা কিন্তু প্রকৃততে দলকে কিন্তু আরো বেশি সমৃদ্ধ করছে, যে দলকে নির্বাচন করবে, দলের যোগ্য ব্যক্তি নির্বাচন করবার জন্য। আমি অন্তর্দ্বন্দ্বের কথা বলছি না, অন্তর্দ্বন্দ্বটাকে যদি প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক করি আমরা, সেই প্রতিযোগিতায় যদি সাংঘর্ষিক অবস্থা চলে গেলেই তো হ্যাঁ সেটা সমস্যা হতে পারে। কিন্তু উনি যদি এটাকে অন্যভাবে রাখেন, যে জনপ্রিয়তার প্রতিদ্বন্দ্বিতা করতে চান, যোগ্যতার প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এলাকার সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে অগ্রাধিকার রাখতে চান, নতুন একটা সৃজনশীল ধারণা নিয়ে যদি জনগণের কাছে যদি যেতে চান, দুজনই যাক, কিন্তু এই 2 জন বা 3 জন 5 জন 7 জন, সেটা তো শুদ্ধ অনুশীলন, এই শুদ্ধ অনুশীলনটাই কিন্তু চর্চিত হবে। সেটাই কিন্তু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটা সব জায়গায় হচ্ছে না, সেটা হলো সেটা হয়তো শতভাগ প্রথমেই পারা যাবে না, কারণ আমাদের রাজনৈতিক চর্চায় তো আমরা ওই যে একটা সময় শুনতাম যে স্বৈরাচার এসার সময় যে 10টি গুন্ডা 10টি হুন্ডা, এটা তারপর নির্বাচন ঠান্ডা। তো ওই সময়টা আমরা তো বাংলাদেশের নির্বাচনের জন্য তো দেখতে চাই না, আমরা এখানে দেখতে চাই যে হুন্ডা গুন্ডা রাজনীতিকে বা ভোটের নিয়ন্ত্রণ। আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা বলেছেন যে ওই জায়গা থেকে বেরিয়ে এসে জনগণের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টাটাই অগ্রাধিকারে থাকবে। এবং সেই যে আমরা দেখেছি যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিভিন্ন
যে জনসভাগুলো ছিল, বিভিন্ন সভা বা অনেক সেমিনারগুলো তো বক্তব্য দিয়েছেন, আপনার কাছে কি মনে হয় এগুলো তো আপনাদের দলের কর্মীরা সবাই দেখেছেন তাই না, সকল শ্রেণীর বা সকল স্তরে তারা কতটা নিতে পেরেছেন? শতভাগ নিতে পারেনি। খুব আমি যদি অনেস্ট কনফেশন করি এই জায়গায়, শতভাগ নিতে পারেনি, পারেও না। এটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা সবাই ঠিক শুদ্ধ রাজনীতির সাথে আছেন এটা মনে করবার তো কোনো কারণ নেই। এবং দীর্ঘদিনের যে একটা অচর্চার জায়গায় গেছি আমরা, এবং যে রাজনৈতিক সংস্কৃতিটা আমরা দেখেছি, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ওই হেলমেট বাহিনী, দখলদারিত্ব, গুন্ডামি, অথবা কোনো জায়গাতে দখলদারিত্ব যেটা ছিল, সেটাকেই মানুষ মনে করতো যে রাজনৈতিক জয় পরাজয়ের বোধহয় এটাই বোধহয় সূচক, যে অর্থাৎ যার ভেতরে পেশি শক্তি বেশি আছে সেই বোধহয় দৃশ্যমান বিষয়টা। সেটার সাথে হয়তো কেউ কেউ নিজেকে ওই স্কুল অফ থটের কাছে চলে গেছেন, হয়তো ওই পাঠশালার ছাত্র হয়েছেন যারা, তারা সেই ভ্রান্তিটা করছেন। কিন্তু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাদেরকে তো ভালো স্কুলের ছাত্র বানাতে চেয়েছেন। ফলে এই দুই স্কুলের মধ্যে দেখা যাবে যে ভালো স্কুলের সংখ্যাটা যখন এই খারাপ স্কুলে পড়ার বা এই সন্ত্রাসী স্কুলের শিক্ষার চাইতে যখন ভালো স্কুলের শিক্ষাটা যখন আরও বেশি সংখ্যায় হবে, তখন তারা সমতার জায়গা পাবে না, তাদের সংখ্যা কমে একসময় নিশ্চিহ্নই হয়ে যাবে। আপনি বিভিন্ন সময় আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে আমাকে বলেছেন যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে এই যে একটি ইউরোপীয় সংস্কৃতি, ইউরোপীয় পরিবেশের মধ্যে যে আছেন দীর্ঘ সময় ধরে, সেটার একটা প্রভাব তার রাজনৈতিক প্রজ্ঞাতে বা আদর্শিক জায়গাতে যুক্ত হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু উনি মানে আমরা যদি 2001 থেকে 2006-07 পর্যন্ত ওনাকে দেখি, তার পরবর্তীতে এখন যে যাকে আপনারা দেখছেন, সেই জায়গায় কি আপনাদের নেতাকর্মীরা ওনাকে কতটা পরিবর্তিত রূপে নিতে পারছেন? অনেকটাই পারছেন, কারণ ওই একটা পুরো প্রজন্ম পরিবর্তিত হয়েছে। 17 বছরে বলতে গেলে একটা নতুন তারুণ্য যারা এসে, তাদের অনেকে হয়তো তাকে ঠিক নিজের চোখে দেখেননি। এমন নেতাকর্মী কিন্তু আমার দলে রয়েছে, আমাদের ছাত্রদল বা যুবদল যারা করেন এখন বা তারা এই সংগঠনের সাথে আছেন, তাদের সাথে তার পরিচয় কিন্তু এই ভার্চুয়াল জগতের পরিচয়ের মধ্যে দিয়ে, যেখানে তারা দেখেছেন যে একজন মানুষ কত শৃঙ্খলার মধ্যে দিয়ে একটা দল পরিচালনা করার চেষ্টা করছেন, কতটা কষ্ট করছেন, সময়ের তারতম্যটাকে রীতিমতো অবজ্ঞা করে, তার ভেতরে যত ব্যক্তিগত কষ্ট হোক সেটাকে আত্মস্থ করে পরিবারকে সময় না দেয়, যেটা উনি নিজের বক্তব্যে বলেছেন যে তার পরিবারে তার সন্তান এবং তার স্ত্রীর প্রতি তার শ্রদ্ধা এবং তাদের প্রতি কৃতজ্ঞতাকে উনি প্রকাশ করেছেন, যে তারা যদি সহযোগিতা না করতো তাহলে তার রাজনীতিতে এই জায়গাতে আসার সুযোগ ছিল না। এগুলো কিন্তু একটা কালচারের অংশ। আমরা কিন্তু কখনো পরিবারকে রাজনীতির জন্য তারা কোনো অবদান আছে এইভাবে কিন্তু বলতে শুনি না, সাধারণ মানুষের মধ্যে কথাগুলো উনি বলেছেন। তারপরে উনি যে প্রাণীর প্রতি তার যে সহৃদয়তা বা তাদের কাছে ওনারা বলেছেন, যেটা ইকোলজিতে, পরিবেশে এটা একটা ব্যালেন্স, এটা একটা সবার একটা সহ অবস্থানের জন্য প্রাণীর প্রতি যদি আমাদের ভালোবাসা বা তাদের প্রতি যদি আমাদের আন্তরিকতা থাকে, তাহলে বাস্তব জীবনে কিন্তু মানুষের জন্য কিন্তু আমাদের সহিংস বা হিংস্র হয়ে যাওয়ার সুযোগটা থাকবে না। আমি যদি একটা প্রাণীর প্রতি ভালোবাসে, সে কখনোই তার প্রতিপক্ষকে অন্তত হত্যার মতন বা তাকে আঘাত করবার মতন, তাকে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার কথাটা ভাববেন না। ফলে এই পরিবর্তনগুলো কিন্তু তারা দেখছে। কারো কারো কাছে এটার কাছে ছোট জিনিস মনে হতে পারে যে একটা বিড়াল বা একটা কুকুরের প্রতি ভালোবাসা দিয়ে উনি কী বা বোঝাতে চান, কিন্তু এটা একটা অনেক বড় জিনিস। কারণ আমরা তো আমাদের শিশুকাল থেকে যদি তাদেরকে যদি এই বেসিক জিনিসগুলো আমরা শেখাতে পারতাম, যে মানুষের জন্য মানুষ তার কাজ করার দায়িত্ব রয়েছে, যেটা হয়তো পশ্চিমা দুনিয়াতে দেখি আমরা, যে ছোট ছোট শিশু তিনিও কিন্তু রাস্তা পারাপারের ক্ষেত্রে একজন বৃদ্ধ বা যার সীমাবদ্ধতা রয়েছে তাকে সাহায্য করেন, তারা ভলেন্টারিলি ভালো কাজ করতে চান। তো উনি সেই জায়গাগুলোতে উনি চান যে তার একদম শিশু বা তরুণ বা, মানে আপনি বলছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের স্বপ্নে একটা কল্যাণ রাষ্ট্র কাজ করে, সেই কল্যাণ রাষ্ট্র আমরা পাইনি, এবং সেই কল্যাণ রাষ্ট্রের দিকে আগামীতে বিএনপি বাংলাদেশের জনগণকে নিয়ে যেতে চাইছে। সেটাই, বা দরদি রাষ্ট্রের ক্ষেত্রে এটা যে শুধু এই জায়গাতে হয়েছে তা না, অন্যান্য ক্ষেত্রগুলো যদি আমি স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখি, উনি বলেছেন যে উনি সেই দেশের চিকিৎসা ব্যবস্থা দেখেছেন যেটা বিনামূল্যে প্রত্যেকটা লোকের কাছে চিকিৎসা স্বাস্থ্য সেবাটা পৌঁছে, সেই অঙ্গীকারটাও কিন্তু বাংলাদেশের জনগণ, এটা ওনার একটা শিক্ষা, সেটা ট্রান্সফরমেশনটা এই জায়গায়। তারপরে উনি দেখেন যে কৃষির জন্য সেখানকার প্রণোদনাটা কতটা। আমাদের দেশের কৃষকরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য আমরা টমেটো কিংবা ফুলকপি, বাঁধাকপি বা মূলা এগুলোকে রাস্তায় কৃষকদের ফেলে দিয়ে যেতে দেখেছি। ফলে এই জায়গাতে উনি চিন্তা করেছেন যে এই কল্যাণটা যেন এমন হয় যে একজন কৃষক যেন তার উৎপাদিত পণ্য মূল্যের যেন একটা নিশ্চয়তা পান,
অথবা তার ফসল হানি হলে তার জন্য যেটা বিমার সুবিধাটা তিনি যেন পান। আপনারা স্বাস্থ্যের বিষয়ে আসলেন, তো আমি একটু দলের স্বাস্থ্যের কথা বলি। আপনাদের যে একসময় তো ভাবা হতো যে বিএমপি মানেই হচ্ছে তার যে, আপনি তো চিকিৎসক, তার যে ক্যালসিয়াম, ভিটামিন বা যত রকম আছে উপাদান, সেই যে ক্ষেত্রে ছাত্রদল যুবদল একটা বড় কাজ করেছে, ক্যালসিয়াম হিসেবে কাজ করেছে। এখন কি আপনি আপনাদের সেই দলের সেই ছাত্রদলকে, মানে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দুটো হলো, আরও হবে, বা রাজপথে আপনি কতটা তাদের ক্ষিপ্রতা দেখতে পান বা সাংগঠনিক মজবুত অবস্থান দেখতে পান? এই অবস্থানটা যেটা হয় যে গত 17টি বছর কিন্তু ছাত্রদল ঠিক প্রকৃত একটা ত্যাগী ছাত্রদল, যেটা আমরা বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রদের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অবস্থানটা দেখেছে, তারা স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার মুক্তির যুদ্ধ, গণতন্ত্রের উত্তরণে গত 17টি বছরের যুদ্ধ, সব জায়গায় ছাত্রদেরকে আমরা দেখেছি। এই ছাত্রদলের ছাত্ররা যারা ছিল তারা কিন্তু তাদের স্বপরিচয়ে কিন্তু সেই আন্দোলনের সাথে থাকার চেষ্টা করেছে, যেটা বিশুদ্ধ রাজনীতিতে একটা যে জায়গায় সততার কথা যদি বলে, যারা পরিচয় গোপন করাটা কোনো সততার জায়গা নয়। সেজন্য তারা তাদের নিজের ক্যাম্পাসে তারা অনাহত ছিল, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তাদের শিক্ষা জীবন বঞ্চিত হয়েছে, তারা হলে থাকতে পারেন নাই। ফলে তাদের জনসংযোগের জায়গায় তারা দুর্বল ছিল, এটা মানতে হবে। অপরপক্ষে আমরা যদি বলি যে শুধুমাত্র কৌশলগতভাবে কেউ স্বৈরাচারের পক্ষ অবলম্বন করে তাদের সহায়তা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করেছেন, শিক্ষা জীবন পাঠ করেছেন, হলে থেকেছেন, পরবর্তীবারে হঠাৎ করে এসে বললেন যে না, আমরা কৌশলের কারণে তাদের সাথে গেছিলাম, আমাদের পরিচয়টি আলাদা, এটা কিন্তু খুব একটা শুভ একটা উদাহরণ নয়। এটাতে মানুষ কিন্তু সততা শিখে যাবে, অপকৌশলকে কৌশল ভাবতে চাইবে এবং কূটচালকে মানুষ কিন্তু নৈতিক বলে মনে করবে। সেই শিক্ষাটা যেন ছাত্র দলের কাছে না যায়, সেটাই চিন্তা। সময় লাগবে, তারা নিশ্চয়ই তারা সময় পাবে। যে সময়টা তারা যে একাডেমিক জীবন থেকে তাদের প্রায় 17টি বছর হারিয়ে গেছে, সেই কিন্তু যে দুটো ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র দলের যে পরাজয় বা যে আমরা যে ফল দেখতে পেলাম, তার তো একটা নেতিবাচক প্রভাব তো পড়েছে, এবং বলা হচ্ছে যে তাহলে জাতীয় নির্বাচনেও তো এর একটা স্ফুরণ ঘটতে পারে। এইটাকে অনেকে বলছে, আমি এতটা সরলীকরণ করতে চাই না। আচ্ছা, যে তারুণদের মধ্যে সেই অঙ্কটা তো মানে সরল অঙ্ক নয় বলে আপনি মনে করছেন? এত সরল অঙ্ক বলে না ভাবাই ঠিক। কারণ জাতীয় নির্বাচন আলাদা জিনিস, সংসদ নির্বাচনের বা যেটা ছাত্র সংসদের নির্বাচনটি আলাদা। সাধারণ জনগণ কিন্তু তাদের যে ইস্যুগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু তারা নির্বাচন নির্ধারণ করেন। ছাত্রদের প্রত্যাশা, অগ্রাধিকার যেটা, সেটা ক্যাম্পাস ভিত্তিক। কিন্তু দেশের মানুষের চাহিদা কিন্তু দ্রব্যমূল্যের সহনশীলতা, তার ছেলের চাকরি, তার কৃষির পণ্যের সহনশীল মূল্য, তার যাতায়াতের সুবিধা, তার বিদ্যুৎ, তার পানি, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার পরিবেশ, তার পারিবারিক নিরাপত্তা, তার কন্যার নিরাপত্তা, এগুলো তাদের অগ্রাধিকারে রয়েছে। ফলে এই অগ্রাধিকারকে যারা অ্যাড্রেস করতে পারবেন, বা জাতীয় নির্বাচনে সেটি উপযুক্ত প্রতিদান হিসেবে তাদের কাছে ফেরত আসবে। আর ক্যাম্পাসের এই পরাজয় আর ওই জয়ের সাথে যেহেতু গেলাম অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, এবং কোনো কোনো জায়গায় আমরা প্রশ্নবিদ্ধ হতে দেখেছি। আমাদের কাছে কিন্তু একটা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে কিন্তু শতভাগ শুদ্ধতা প্রত্যাশা ছিল। সেই দুটি নির্বাচন যখন প্রশ্নবিদ্ধ হয়েছে, সামান্যতম প্রশ্নবিদ্ধও যদি হয়, তাহলে এইটা অন্তত শিক্ষাঙ্গনের নির্বাচনের এই প্রশ্নবিদ্ধ ইতিহাস আমাদেরকে কিন্তু খুব উজ্জ্বল করে না, এটাকে একটা কলঙ্কিত জায়গাতে নেয়। তো আমরা বিরতিতে যাবো পাবেল ভাই, এসে আলাপে যেতে চাই যে তাহলে যে ভোটের দিকে যে যাওয়া ফেব্রুয়ারিতে, সেই ভোটে আপনারা কীভাবে যাচ্ছেন, বা ভোটটা কাদের কাদেরকে নিয়ে হোক বলে আপনারা চাচ্ছেন, সেই আলাপে যাব। এখন একটু বিরতি যাচ্ছে দর্শক, এখন প্রকাশে বিরতি যাচ্ছে। ফিরে এলাম এখন প্রকাশ্যে, সঙ্গে আছেন ডক্টর মধুসূদন হোসেন পাভেল। আমি একটু জানতে চাচ্ছি পাভেল ভাই যে এই ভোটের কাছে যেতে যেতে কথা হচ্ছে যে কারা নির্বাচন করবে। আসলে বিএনপি তো করবেই, এখানে জাতীয় পার্টির কথা বলা হচ্ছে, তারপরে যে কূটনৈতিক বিভিন্ন রকম যে দৌড়ঝাঁপ আমরা দেখছি, সেখানে বলা হচ্ছে যে এই যে মানে ব্যালট পেপারে সব প্রতীক থাকুক, সেরকমও একটা নাকি চিন্তাভাবনা আছে। এই ব্যাপারটা তো আমরা জানি না, আপনারা ভিতরে কাজ করেন, আপনারা বলতে পারবেন যে আসলে ভোটের অবস্থাটা কোন দিকে যাচ্ছে। আমি যে সবটা জানি তেমনটা বলা যাবে না। আপনার মতন বা বরং মনে করি যে সংবাদপত্র জগৎ থেকে আপনারা কিন্তু পর্দার অন্তরালে খবর আমাদের চাইতে বেশি জানেন। এটা ঠিক যে বর্তমান রাজনীতিতে যারা প্রকাশ্য রাজনীতিতে আছেন, যারা নিষিদ্ধ হওয়ার তালিকার মধ্যে নেই, তারা প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু নির্বাচনমুখী হয়ে পড়েছেন, এবং তাদের সংখ্যা একটা দুটো না, অনেক। আর বিশেষ করে আমরা জানি যে নির্বাহী আদেশে
একটি দলের কার্যক্রমকে বরং নিষিদ্ধ করে রাখা হয়েছে, স্থগিত করে রাখা হয়েছে, যে আদালত সে ব্যাপারে পরিষ্কার সুনির্দিষ্ট দিন নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। এখন প্রশ্নটি হচ্ছে যে এটির আইনগত ব্যাখ্যাটা কী, সেটা আইনবিদরা বলবেন। তবে কূটনৈতিকদের দৌড়ঝাঁপের ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা, এমন সময় অনেকবার আমাদের প্রধান উপদেষ্টাকেও কখনো কখনো আমরা কিন্তু এমন কিছু কথা বলতে শুনেছি যে সেই কথাটার ইঙ্গিত তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সবসময় মনে করি যে রাজনীতির ক্ষেত্রে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, তাতে গত 17 বছরের যে স্বৈরাচারের দলটিকে তারা দেখেছেন, জনগণ তাদেরকে পরিত্যাগ করেছে। জনগণ তাদের পুনরাবির্ভাব সেই অর্থে চান না। যদিও তারা যদি কখনো দেশের মানুষের কাছে তাদের কৃতকর্মের জন্য যদি অনুতপ্ত হন, তারা যদি তার জন্য মনে করেন যে তাদেরকে তারা পরিবর্তিত করতে পারবেন, পরিশোধিত করতে পারবেন, সেই দুঃস্বপ্নের বাংলাদেশের দিকে তারা আর কখনোই নেবেন না। এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা বা এই কর্মসূচি যদি কখন আস্তে আস্তে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তাহলে আমার মনে হয় তাদের ঠিক সেই মুহূর্তে প্রত্যাবর্তনটা যুক্তিসঙ্গত হবে। তাদেরকে যদি এই মুহূর্তে দেশের মানুষের হৃদয়ে যখন দগদগে ক্ষত রয়েছে, স্বৈরাচারের ক্ষত, সৃষ্ট ক্ষত, সেই দগদগে ক্ষত শুকিয়ে আসার আগে যদি তাদেরকে আবারও পুনর্বাসনের চেষ্টা হয়, তাহলে মনে হয় যে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতন হবে। এটা মানুষ বোধহয় গ্রহণ করবে না। জুলাইয়ের সঙ্গে যেটা বলা হয় যে প্রতারণা করা। তো সেটা বাদ দিয়ে বিশুদ্ধ রাজনীতির দিকে থাকার সুযোগ আছে। তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে তিনি সৎ, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারেন, তো তার তো অন্য প্রক্রিয়াতে তো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকেই যাচ্ছে। এক্ষেত্রে তো ব্যক্তি পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান রেখে নির্বাচন করা। আচ্ছা, আপনি বলছেন যে সে হয়তো দলের পরিচয় না এসে সে ব্যক্তি স্বতন্ত্র হিসেবে আসতে পারে, এবং তারপরে তারা যদি মনে করেন যে তারা সেই সমস্ত জনগণের কাছে গ্রহণযোগ্য মানুষগুলো যদি একীভূত হয়ে একটা বিশুদ্ধ ধারার দিকে যাওয়ার চিন্তা করেন, এবং সেটা তাদের কর্মপরিকল্পনা, এটা তো আমি তাদেরকে বলতে পারবো না তারা কি করবেন, তো তারা আগে বোধহয় জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হওয়ার সুযোগ তৈরি হবে না। জাতীয় পার্টি নিয়ে তো মানুষের কিছু অবজারভেশন আছে। তো আমার মনে হয় যে আমরা মনে করি যে কোনো রাজনীতির ক্ষেত্রে একটা দলের ব্যাপারে মানুষের মত প্রকাশটা হচ্ছে নির্বাচন, সেটাই হচ্ছে সবচাইতে বড় রায়। জনরায় এর চাইতে বড় হয় না, আদালতের রায় চাইতে তার শক্তি অনেক বেশি। আগামী নির্বাচনে জনগণ যদি মনে করেন যে স্বৈরাচারের দোষর হিসেবে এই দলটাকে প্রত্যাখ্যান করা উচিত, সেই রায় জনগণ দেবেন। আবার যদি তাদের ক্ষেত্রে যদি ভিন্ন মত থাকে, ভিন্ন রোগ যদি তাদের উপলব্ধি থাকেন, তাহলে সেটির প্রতিফলন আমরা নির্বাচনের মধ্যে দেখব। তো সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কি হয়। এনসিপির সাথে আপনাদের সম্পর্কের জন্য কি অপেক্ষা করতে হবে কিনা? এনসিপি বলে না, আমাদের সাথে সবার সম্পর্কই ভালো। আমরা মনে করি না, এই যে মানে ভোটে আপনারা আবার আমরা কিন্তু একসঙ্গে হাতে হাত ধরে যাওয়ার কোনো, খুবই আনন্দিত বোধ করব যে তাদের রাজনৈতিক উত্তরণটা যদি সুষ্ঠু এবং সুন্দর হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন যেদিনই তিনি শুনেছেন যে তারা নতুন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হচ্ছেন, উনি তাদেরকে অভিনন্দিত করেছেন, আমাদের দলের শীর্ষ নেতাদেরকে তাদের কাছে পাঠিয়েছেন অভিনন্দন জানাবার জন্য, তারা সেটা করেওছেন। আমরা মনে করি যে তারা যদি বিশুদ্ধ ধারা রাজনীতি করেন, তো বাংলাদেশের জন্য অপরিহার্য একটি রাজনৈতিক দলের সৃষ্টি হবে, যেটা বাংলাদেশকে গড়তে, আগামী দিনের বাংলাদেশ করার জন্য তারা চমৎকার অবদান রাখতে পারেন। তাদের ভেতরে অসংখ্য দক্ষ সম্ভাবনাময় নেতৃত্ব রয়েছেন, তাদের পরিশীলিত হতে হবে। কারণ রাজনীতি একটা চড়াই উত্তরায়ের খেলা। এখানে এলাম, দেখলাম, জয় করলাম, ঠিক এতটা সহজ উত্তরণের রাস্তা রাজনীতি নয়। এটাও যদি তারা বোঝেন তাহলে ভালো। কোনো ক্ষেত্রে তাদের ভিতরে খুব বেশি আমরা দ্রুততা দেখতে পাই আর কি, তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশা, তারুণ্যের একটা অধৈর্য বা একটা অস্থিরতা। হ্যাঁ, এটা হয়তো তাৎক্ষণিকভাবে তারা ছিল, কিন্তু আমার মনে হয় সময় যত গড়াচ্ছে তাদের ভিতরে সেই পরিপক্কতাটা আসছে, এবং তারা বুঝছেন যে রাজনৈতিক চড়াই উতরাই কিন্তু এত সহজে বোধহয় উত্তরণ করা যায় না। তো ফলে তারাও যদি মনে করেন যে তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আলাদা আছে, তারাও কোনো জোটের সাথে বা কোনো গোষ্ঠীর সাথে তারাও একতাবদ্ধ, মানে আপনাদের দিকে যদি হাত বাড়িয়ে দেন, আপনাদের হাতকে এগিয়ে যাবে কিনা? আমরা হাত এগিয়ে না, আমরা তাদেরকে আলিঙ্গন করবেন। আচ্ছা, সুতরাং আমাদের তারুণ্যকে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোনো রকম অস্বস্তি নেই। সেক্ষেত্রে ওই যে রাজনৈতিক যে আদর্শিক জায়গাটা, সেটা আপনারা একসাথে, আদর্শিক জায়গা ভিন্ন হওয়া ভালো, কারণ সবার আদর্শ যদি এক হয়ে যায় তাহলে সেটা তো ভিন্ন হবে, একদলীয়। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনাদের তাদের যে আদর্শিক অবস্থান আছে সেটা নিয়ে আপনাদের, সেটা বিপরীত আদর্শ না হলেই হলো। তাদের আদর্শ যদি বাংলাদেশের কল্যাণের আদর্শ হয়, আমাদের তাদের সাথে অ্যাকোমোডেট করবার কোনো আপত্তি নেই। এবং ধর্মকে তারা যদি রাজনীতির জন্য যদি অপব্যবহার না করার ক্ষেত্রে যদি তারা প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে তাদের সাথে আমাদের। আপনাদের ভাইস চেয়ারম্যান তো মুক্তিযুদ্ধের বিষয়ে তার অনার অবস্থানের কথা বলেছেন, সেটাও তো একটা বিষয়। নিশ্চয়ই, কারণ আপনি ভোটের বাক্স ভারী করার জন্য ধর্মকে তিনি অপকৌশলে ব্যবহার করবেন, এবং আল্লাহ মাফ করুক আমাকে যে উনি সেক্ষেত্রে
আপনার ইসলামকে কাস্টমাইজ ইসলামে পরিণত করবেন, আপনার মতো ইসলাম, যে ইসলামে আপনি একই সাথে রোজা আর পূজাকে একই বৃন্তে দুটো ফুল বলবেন, এরকম করে ধর্মকে আপনার নিজের মতন করে বানিয়ে ফেলা, এটা বোধহয় ঠিক হবে না। শুধুমাত্র ভোটের বাক্সকে কিছুটা স্ফীত করবার জন্য এই অপকৌশলটা আমরা পছন্দ করি না এবং জনগণ করে। মানে আপনারা চাচ্ছেন যে মানে যেটা হচ্ছে ভোটারকে মানে মানে সাময়িক সময়ের জন্য তুষ্ট করার জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার দরকার নেই। বিশেষ প্যাকেজ দেওয়ার মধ্যেও কিছুটা হয়তো আপনার বলবো যে সততা রয়েছে, কিন্তু ধর্মের মতন একটা স্পর্শকাতর জিনিসকে সেই ক্ষেত্রে যদি ব্যবহার করা, তাহলে সেটা কিন্তু একটা অনৈতিকভাবে চরম একটা অপরাধ, ধর্মের দৃষ্টি থেকেও নৈতিকতার দৃষ্টি থেকে। ফলে ওই রাস্তাতে যাওয়া বোধহয় কেউ ঠিক হবে না, এবং জনগণ বোধহয় এই প্রক্রিয়াটাকে খুব বেশি পছন্দ করে না। ইদানিং আপনারা দেখবেন যে ফেসবুকে বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা কোনো দলকে সমর্থনও করেন না, তারাও এই গৃহবধূ, সাধারণ মানুষ, কৃষক, তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলছে। তো তাদের জন্য বোধহয় বার্তাটা যাওয়া উচিত যে ধর্ম ঠিক এইভাবে ব্যবহৃত হওয়ার জিনিস না। এটা সম্পর্কে তা ইসলামের মতন এত একটা পবিত্র, এত একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা ধর্মকে নিয়ে কোনো বিতর্ক অহৈতুকভাবে সৃষ্টি হোক, এই পথ যারা করছেন তারা সত্যিকার। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলেন, এটা এখনকার ভোটের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, ভোটের মাঠের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানেও একটা জনমত কিন্তু তৈরি হয়, সেই জায়গাতে আপনাদের অবস্থানটা কি? এই জায়গাতে এবং আপনারা কতটা এখান থেকে বার্তা নিচ্ছেন, বার্তা পাচ্ছেন? আমরা বার্তা নিচ্ছি এবং বার্তা দেওয়ারও চেষ্টা করছি, কিন্তু আমরা ওই পথে হাঁটতে চাই না যে একজন প্রগতিশীল কোনো একজন মানুষ, নারী হন পুরুষ হন, একটা কথা বলার সাথে সাথে বিশেষ একটি দলের বটবাহিনী আক্রমণে আপনাকে এমন জায়গাতে নিয়ে গেল যে আপনাকে নাস্তিক বললেও ছাড়লো না, বা আপনার চরিত্র হননের যত রকম প্রক্রিয়া আছে তারা সেই এক মুহূর্তের মধ্যে তারা এটি করলো। এটা জনগণ মতে বুঝে গেছে। এখন কিন্তু মানুষের কাছে তাদেরকে কিন্তু চিহ্নিত করা, তারা একটা ভালো কাজ করেছেন, কোনটা বট আর কোনটা বট না, জনগণ কিন্তু এতদিনে কিন্তু এটাকে পার্থক্য করতে শুরু করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকে সকালে বিবিসি ইন্টারভিউতে একটা কথা বলেছেন যে আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছিলেন রাস্তা প্রস্তুত করবার জন্য, মানুষের যোগাযোগকে সহজ করবার জন্য, কিন্তু অনেকে এটাকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের জীবন নেওয়ার চেষ্টা করছে এখনো। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ারও একটা ভালো দিক আছে, এটা তাৎক্ষণিকভাবে যেমন যোগসূত্র তৈরি করতে পারে মানুষের মধ্যে, আবার অহেতুকভাবে এমন একটা ভ্রান্ত খবর, একটা মিথ্যা খবর, চরিত্র হননের চেষ্টায় এটা কিন্তু অনেক বড় ক্ষতি করতে পারে। তো ফলে একটা ভালো অস্ত্রকে আমি কতটা ভালোভাবে ব্যবহার করবো না করবো এটা ব্যক্তি পর্যায়ের, সেটি একটা তার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এক্ষেত্রে আমরা শুদ্ধতা চাই, কারণ এমন একটা কোনো জিনিস যেন না তৈরি হয় যে শুধুমাত্র নির্বাচন জিতবার জন্য বা প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য সোশ্যাল মিডিয়ার এই অস্ত্রটাকে অপকৌশল হিসেবে ব্যবহার করে চরিত্র হনন করা বা মানুষের ঠিক বলবো যে শ্লীলতাহানি করবার মতন এইরকম একটা হুমকি দেওয়ার চেষ্টা, এই সমস্ত অশ্লীলতাকে পরিহার করার মধ্য দিয়ে যদি আমরা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি, তাহলে নির্বাচনে সোশ্যাল মিডিয়াটা চমৎকার একটা উপকরণ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যারাই রাজনীতি করছেন, যারা ভোটের মাঠে নামছেন, ক্ষমতায় আসতে চান, তারা একটু আমাদের যে প্রতিবেশী এই দক্ষিণ এশিয়ার বন্ধুদের ব্যাপারে কিন্তু তাদের কিছু অবস্থান থাকে। তা সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি বা তাদের সাথে? কিন্তু আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজকে সকালের সাক্ষাৎকারের কথাই বলবো। উনি কিন্তু খুব চমৎকার দুটো কথা বলেছেন যে উনি কাঁটাতারে ফেলানিকে ঝুলতে দেখতে চান না। এর মধ্যে দিয়ে কিন্তু ফেলানি বলতে তিনি প্রতীকী অর্থ বলেছেন যে অবমাননাকর যে সমস্ত সীমান্তের গুলি থেকে শুরু করে আপনি যদি আমার অধিকার বঞ্চনা করবার চেষ্টা করেন, আমাকে প্রতিপক্ষ মনে করে যদি আপনি আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন, সবগুলোকে কিন্তু ফেলানির কাঁটাতারে ঝুলবার মতন কোনো একটা বিষয় নিয়ে বলেছেন যে এটি আমি মেনে নেব না। দ্বিতীয় ক্ষেত্রে উনি বলেছেন যে আমি পানির হিস্যার ক্ষেত্রে কোনো ছাড় দেব না, এটি আমার অধিকার, এটি কোনো করুণা নয়, এটি আমার চাই, এটা আমাকে দিতে হবে। আর পাকিস্তানের সাথে একই কথা। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক সেটি হচ্ছে বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ। আমার স্বার্থকে সমুন্নত রেখে তার সাথে ব্যবসা বাণিজ্য যদি কেউ করতে চায়, সেখানে আমি দেখবো যে যেখানে আমার স্বার্থটি অগ্রাধিকারে রয়েছে, আমি যে জায়গাতে আমার স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে পারবো, যতটুকু পারবো তার বেশি এক পাও যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। এটি হচ্ছে আমাদের মেসেজ। এবং আপনারা মনে করছেন পাভেল ভাই যে ভোটের পিচ প্রস্তুত খেলার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এখন প্রকাশে আমাদের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।